আমরা বরণ করে নিচ্ছি আমাদের অতিথিদের। বরণ করে নিচ্ছে মাননীয় তিলক চক্রবর্তী মহাশয়, তিলক কুমার চক্রবর্তী মহাশয়, তাকে আমরা বরণ করে নিচ্ছি। চন্দন, ফুলের তোড়া, রাখি, ব্যাজ উত্তরীয় দিয়ে আমাদের শিল্পকৃতির পক্ষ থেকে বরণ করে নিচ্ছি বিভাগ সম্মাননীয় শ্রী তিলক কুমার চক্রবর্তী মহাশয়কে। চন্দন, ফুলের তোড়া, রাখি, ব্যাজ এবং উত্তরীয় করিয়ে আমরা আমাদের কাছে করে নিচ্ছি বহিষ্কার শিল্পকৃতি। বরণ পর্ব চলছে, আমরা বরণ করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক তাই। আর তো মাত্র 2-3 দিন পরেই রাখি, তার আগেই আমরা রাখি বেঁধে আমাদের অনেক কাছে করে নিলাম আমাদের বিধায়ককে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিল্পকৃতি জাতীয় নাট্যোৎসবের শুভ সূচনা করবেন সম্মাননীয় অতিথিবর্গরা। সবাইকে প্রদীপ প্রজ্বলন আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অভিনয়ে পরিচয় আমাদের শিল্পকৃতি, নাট্যশালা ঘিরে নানান মুখের উপস্থিতি। অভিনয়ে পরিচয় আমাদের শিল্পকৃতি, নাট্যশালা ঘিরে নানান মুখের উপস্থিতি। নবচেতনার জাগরণে সংস্কৃতি, রঙ্গমঞ্চ নিয়ে রং আবেশে কলা কুশলী। আমাদের শিল্পকৃতি গানের সুরে গাইছে গীতি, আমাদের শিল্পকৃতি গানের সুরে গাইছে গীতি। কত শত দর্শকের মন জয় শিল্পকৃতি। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। এর বেড়ে ওঠা আস্তে আস্তে এত বৃহৎ জায়গায় পৌঁছে যাওয়া, যদি এদের পাশে না থাকি সত্যিকারের কিভাবে করব? যখন আমার কিছু করার ছিল না, যখন ক্ষমতা ছিল না, কোনো দেওয়ার ছিল না, তখন নিশ্চয়ই চাইনি যখন আমাদের দেওয়ার জায়গা আছে এই নাট্যমঞ্চ তৈরি করার ক্ষেত্রে সরকারি সহায়তা করা, রাস্তা করা, সম্মাসুল করা আমার কাছে প্রস্তাব দিয়েছে, আমরা তৎক্ষণাৎই দিয়েছি। আমি মহিষাদলে জন্মেছি, মহিষাদলের ম্যাডাম করে বলে গেলেন যে গ্রামীণ এলাকা, সেই এলাকা শিক্ষা দীক্ষা সাংস্কৃতিক চর্চায় অন্যদিক থেকে অনেক এগিয়ে, এবং আমি জেলায় থাকি তার থেকেও অনেক এগিয়ে। এটা শুনলেই আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি, আমরা যারা কাজ করে চলেছি, আমাদের তখন নিশ্চিত গর্বে মুখ ভরে উঠে যে আমরা ঠিকঠাক চলছি। তাই আমিও বিধায়ক হবার পরে আমার মনে হয়েছে যে সমস্ত জিনিসগুলোকে রক্ষা করা উচিত, যে সমস্ত সংস্কৃতি বাঁচিয়ে রাখা উচিত, তার ক্ষেত্রে আমাদের সবসময় আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকা।
তাই সুরজিতের এই শিল্পকৃতি অত্যন্ত জনপ্রিয় একটি নাট্যদল। এছাড়াও মহিষাদলে আমি আনন্দিত হই, গর্বিত হই যে এতগুলো নাট্যদল এই অল্প পরিসরের মধ্যে আছে, তারা নাট্য চর্চা করে চলেছে। প্রতিযোগিতার বাজারে শিল্পকৃতি আমার নজরে অনেক এগিয়ে। তাই শিল্পকৃতি আগামী দিনে তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যেতে নিশ্চিত আমাদের পর্যায় থেকে যেখানে যা সহযোগিতা যতটুকু করার সেখানে থাকবে। আমাদেরও অল্প কিছু ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে থেকে যদি কিছু প্রস্তাব থাকে, উনি বলছে একটা ডিজি দিতে হবে, জানি না 10 কেজি ডিজি কত লাগে, যদি এইবারের ফান্ডে আমি দিতে পারি তাহলে এবারে দিয়ে দেওয়া হবে, নাহলে পরবর্তী সময় আমি এটা করব। এবং আমরা চেষ্টা করি যাতে, আমি আস্তে আস্তে বলছিলাম যে একটু যদি হলটা আরো বড় হতো, তোমার কতজন দেখতে পাবে না, 125 জন, আর একটু যদি বলতো না 200 বা একটু বেশি হতো, তাহলে আরো খুশি হতে পারতাম। যাই হোক, যে সমস্ত নাট্যদল আসছে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে এই নাট্যদল বেঁচে থাকা খুব কঠিন প্রতিযোগিতা। এখানে বৈদ্যুতিকরণের উদ্যোগ, সরকারি টাকা বন্ধ করে দেওয়া, আমার পছন্দসই নাটক করলে তুমি কিছু আর্থিক সহায়তা পাবে না পাবে না, আমার কথা বললে তুমি সরকারি টাকা পাবে না পাবে না, এটা কোনোদিনই কারো ক্ষেত্রে কারণ নেই। সরকারি টাকা মানে সকলের টাকা, আমার টাকা, আপনার টাকা, সকলের টাকা। আমার গলায় গলা মেলায় তুমি সহযোগিতা পাবে, তাহলে সহযোগিতা পাবে না, এটা কোনোদিনই কাম্য নয়। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের পাশে আছে, আমরা সমস্ত ক্ষেত্রে সেই সহায়তা প্রদান করে থাকি। আমরা চাই নাট্যদল আরো বেড়ে উঠুক, নাট্যদল তাদের চর্চা চালিয়ে যাক। আমাদের সরকার সর্বতোভাবে এই সহায়তা প্রদান করবে এবং আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি, আমাদের সরকার শিখিয়েছে এটাই, বলেছে এটাই, দিদি এই আদর্শে অনুপ্রাণিত করেছে যে আমরা সমস্ত মানুষের স্বার্থে কাজ করো। তোমাকে মানুষ আজকে নাহলে কালকে নিশ্চিত আশীর্বাদ করবে। তুমি প্রত্যেকটা মানুষের যেটা প্রয়োজন সেটা তুমি দাও, সেখানে তাদেরকে সরকারিভাবে সরকারি সুযোগ থেকে বঞ্চিত করো না। সে যদি চির শত্রু হয় তার জন্য ব্যবস্থা করো, সে আজকে নাহলে কালকে তোমার পাশে আসতে বাধ্য। এপিজে আব্দুল কালাম অনেক ছাত্র এই ধরনের মন্তব্য করেছে, আমরা লক্ষ্য করেছি। তাই নাটক মানে আয়না, নাটক মানে বহু দৃশ্য। যদিও আমরা কয়েকটা দিন ভারাক্রান্ত, আমি ডাক্তারের বাবা হতে চলেছি, আবার অনেকেই ডাক্তারের বাবা মা বসে আছে। গত কয়েকদিন আগে যে আরজিকরে যে ঘটনাটা ঘটেছে, সত্যিকারে আমাদেরকে নাড়া দেয়। এই পশুবৃত্তির থেকেও যদি কিছু হয়, তার থেকেও যে নক্কারজনক ঘটিয়েছে, আমরা চাই তার যারা দোষী ব্যক্তি তারা আইডেন্টিফাই হোক, তাদের চরম শাস্তি হোক, এবং তার সাথে সাথে অদিনের এই নাট্য উৎসব সর্বাঙ্গীন সাফল্য অনুভূত হয়ে উঠুক। নাটকের মধ্য দিয়ে সংস্কৃতির অনেকটাই এগিয়ে যায়। মহিষাদলের যে সংস্কৃতি, আমাদের হানাহানি, মারামারি, কাটাকাটি নাই বললেই চলে। বিভিন্ন রাজনৈতিক দলই একই বেঞ্চে বসে গল্প করি, কথা বলি, বক্তব্য রাখার সময় বক্তব্য রাখি, রাজনৈতিক প্ল্যাটফর্মে যখন উঠি তখন বক্তব্য রাখি। চেষ্টা করি
বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চগুলোকে সকলে মিলে বৈশাখের সংস্কৃতিকে উজ্জ্বল করার ক্ষেত্রে সর্বতভাবে সচেষ্ট থাকতে, আগামী দিনেও এই ধরনের কাজের ক্ষেত্রে আমাকে সবসময় ছাত্র জীবন থেকে পেয়েছেন, দীর্ঘদিন পঞ্চায়েত সমিতিতে থেকে পেয়েছেন, আগামী দিনেও পাবেন। সেই প্রতিশ্রুতি দিচ্ছি। যখনই বিচ্যুতি দেখবেন তখনই নিশ্চিত আমাকে বলবেন, আমরা নিশ্চিত সেটাকে সংশোধন করার করে আপ্রাণ চেষ্টা করবেন। আমরা চাই আপনাদের সকলের প্রচেষ্টায়, বলতে বলতে গৌতম মহারাজ এসেছেন, এই সুন্দর সংস্কৃতি এগিয়ে চলবে। সুরজিৎ সহ তার টিম প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তারা নিরলসভাবে এই নাট্যচর্চা চালিয়ে যাচ্ছে। অনেক প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও এর থেকে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে নাট্যচর্চা চালিয়ে যাওয়া এবং এগিয়ে যাওয়া, তার মধ্যে অনেক বেশি আনন্দ আছে, তৃপ্তি আছে। আমার বিশ্বাস এরা সেই চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবে এবং এদের লক্ষ্য, সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারবে। এই প্রত্যাশা রেখে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা জানিয়ে এবং আমি বক্তব্য রেখে চলে যাব, সকলের কাছে সেই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সকালে ভালো থাকুন। যারা মহিষাদলবাসী তাদের থেকে আমরা বুঝি, যারা আমরা বাইরে থেকে এসেছি। আমার জন্ম কলকাতায়, বড় হওয়া কলকাতায় এবং এখনো কলকাতার বাসী। বলতে আমার দ্বিধাবোধ করবো না যে আমাদের মুষ্টিমেয় খুব কয়েকজন এই নাট্য সংস্থা বা নাট্য এই সংস্কৃতির সঙ্গে যুক্ত আছে, কিন্তু মহিষাদলে এসে দেখতে পাচ্ছি এই নাট্য সংস্কৃতি বা যে কোনো শিল্পকলার প্রচুর মানুষের সমাগম সেখানে আছে। সাংবাদিকতা করছেন প্রচুর সাংবাদিক মহিষাদল বাসিন্দা, এবং এখানে অনেক ব্যক্তিত্ব এখানে বিগত দিনে এখানে ছিলেন, যেটা আমি কর্মস্থলে এসে নিজেকে গর্ববোধ করি যে মহিষাদলে আমি এখন এই মুহূর্তে উপস্থিত। নাট্য সংস্থার যে নাটক হতে পারে, সে সাহিত্যে নাটক করছেন, নাটক বা যে কোনো সিনেমা, যে কোনো শিল্প একটা মাধ্যম। এই মাধ্যমে দিয়ে বিভিন্ন রকম তার বক্তব্য মানুষের মধ্যে আমরা ছড়িয়ে থাকি। তো আপনারা যারা এই সংস্থার সঙ্গে যুক্ত, শিল্পকলার সঙ্গে যুক্ত, তাদের বড় দায়িত্ব যে আপনারা বিভিন্ন আমাদের মহিষাদলে, আমি কিন্তু ভালো ভালো বলবো না, কারণ অ্যাজ ভিডিও আমি দেখতে পাচ্ছি এখানে অনেক খারাপ আছে। আমি যদি 2 মাসে দেখতে পারি, 3 মাসে দেখতে পারি, আপনারা দেখতে পাবেন না। যেখানে এত শিল্প আছে, যেগুলো এখনো শিল্পকলার সঙ্গে যুক্ত আছে, সেখানে আবার এটাও বলি, মহিষাদলে পূর্ব মেদিনীপুরের মধ্যে বা জেলার এই রাজ্যের মধ্যে কিন্তু আন্ডার এজ ম্যারেজ, আন্ডার এজ প্রেগনেন্সি প্রচুর 1 নম্বরের দিকে আছে। এবং আমাদের এই ছোট্ট মাধ্যম, আমি মনে করি এটা বড় মাধ্যম। এই বড় মাধ্যমের মধ্যেই আমরা কেন ছড়াতে পারছি না যে কোনটা উচিত, কোনটা অনুচিত। আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা যেখানে যাচ্ছি সেখানে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকি। এই রিসেন্টলি গতকাল আমরা লক্ষা হাই স্কুলে একটা প্রোগ্রাম করলাম, সেখানে মেয়েদের মতো ছড়ালাম, সেখানে যারা স্টুডেন্ট আছে তাদেরকে বোঝালাম। সমস্ত দপ্তরের লাইন ডিপার্টমেন্ট যারা রয়েছে, বিশেষ করে হেলথ দপ্তর, সেখানে গিয়ে তাদেরকে বোঝালাম কোনটা উচিত, কোনটা অনুচিত। আর আপনারা যখন এতটা পবিত্র কাজে যুক্ত আছেন, যে আপনাদের যেটা ডাইরেক্টলি বললে, আমরা যদি কোনো অর্ডার নামাই, সেটা বললে যত না কাজ হয়, কিন্তু যেটা আপনার নাট্য আকারে বলতে পারেন, সেটা কিন্তু কাজ অনেক বেশি হবে। এজন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল যে আমাদের এই মহিষাদলবাসীরা আগামী দিনে আরও ভালো থাকে, কি করে তার এখানকার খারাপ যে জিনিসগুলো আছে সেগুলোকে
আমরা ওয়াশ করে দিতে পারি, সেটার দিকে আপনাদের নজর দেওয়ার দরকার আছে। আপনাদের সাহায্যের হাত চাইছি অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। আশা করি আগামী দিনে এখানে মহিষাদলে যেভাবে আমাদের শিল্পকলা বিভিন্নভাবে ছড়িয়ে রয়েছে, আশা করি সব জায়গায় সমস্ত রকমের যে আমার অন্ধকার দিক আছে সেগুলোকে আমরা মুছে আলোর দিশা দেখাতে পারব। আসুন এই নাট্য সংসার দিয়ে আমাদের এই থিয়েটার যে ফেস্টিভ্যাল হচ্ছে তার সাফল্য কামনা আমরা দূর থেকে মনে করি, আমার নিজের তরফ থেকে সাফল্য কামনা করি। এই বলে আমি বক্তব্য শেষ করি। ধন্যবাদ। সম্প্রিমঘনদিব্যমূর্তি আচার্যরূপং প্রণবং নমামি, আচার্যরূপং প্রণবং ভজামি, আচার্যরূপং প্রণবং স্মরামি। সকলকে শুভ সন্ধ্যা। শিল্পকৃতি আয়োজিত আজকে সুন্দর অনুষ্ঠানে যার গৌরবময় উপস্থিতি অধ্যক্ষ হরিপদ মাইতি মঞ্চে আসেন আছেন, আমাদের প্রিয় ছবিলাল মাইতি এবং তার সহধর্মিনী সীমা সহ সমস্ত বিশিষ্ট প্রমুখ ব্যক্তিবর্গ, সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। এবং যার আহ্বান এবং যার আন্তরিকতা সব কিছুতে ছাপিয়ে যাচ্ছে, তিনি হলেন আমাদের সকলের প্রিয় সুরজিৎ সিনহা। গত বছর 15 আগস্ট তার সাথে প্রথম পরিচয় আমার সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে। তারপর থেকে একটু যাতায়াত পরিচয় হয়েছে, কিন্তু এখানে আসার সৌভাগ্য আমার আজ প্রথম হলো। অন্যান্য কাজের মধ্যে আমাদের আশ্রমিক যেমন কাজ, নিত্য নিয়মিত কাজ থাকে, ভিক্ষা তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ। আমাদের ভিক্ষাতে বেরোতে হয়, তাহলে আশ্রম চলে না। কিন্তু বর্তমান পরিবেশ, বর্তমান সমাজ ব্যবস্থা, নাটক যে কতটা গুরুত্বপূর্ণ তা বিশদভাবে বুঝিয়েছেন আমাদের স্যার হরিপদবাবু। আমি এই দিকটা যাব না, ছোট্ট কয়েকটা কথা বলবো। মন্দির আরতির সময় হয়ে যাচ্ছে। আমরা বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি দেখতে পাচ্ছি, বা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যা একসময় অখণ্ড ভারতবর্ষের আমাদেরই মানচিত্রের মধ্যে ছিল একসময়, সেখানে আজ কিভাবে অত্যাচার হচ্ছে। একটি সংখ্যালঘুর উপর অত্যাচার করছে। এইগুলো কিন্তু একদিনে সৃষ্টি হয়নি। যখন এইসব শিল্পকলার মতো, শিল্পকৃতির মতো বিভিন্ন নাট্য সংস্থাগুলো ধীরে ধীরে দেশ থেকে লুপ্ত হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে যে আন্তরিকতা বোধ নষ্ট হচ্ছে। স্যার বললেন যে নাটক কিন্তু মানুষের আয়না। আমরা কি করব? প্রথম কিন্তু আমরা একটা বিজ্ঞানী যখন কিছু তৈরি করবেন, প্রথমে সে কিন্তু তৈরি করছেন না একটা জিনিস, প্রথমে সেটা হৃদয় মন্দিরে সেটা ভাবছেন। দু জায়গায় তৈরি হয়, প্রথম তার হৃদয়ে, পরে কিন্তু সেটা বাস্তবায়ন হয়। ঠিক নাটক এমনি, নাটক আমাদের হৃদয়ের আয়না। প্রাচীন যুগে স্যার যেমন বললেন গ্রিস থেকে নাটকের উৎপত্তি, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে কিন্তু আমরা দেখি, যে আমরা ধর্মীয় ইতিহাসগুলো দেখি, সেই মোগল আমল থেকে শুরু করে বা তার আগেও রামায়ণ মহাভারতগুলো চারণ কবিরা গ্রামে গ্রামে পাড়াতে গিয়ে তারা কিন্তু বলতেন। পরবর্তীতে তখন অগাসুর বকাসুর বধ, রামচন্দ্রের বীর উজ্জ্বল কাহিনীগুলো তারা গ্রামে গ্রামে বর্ণনা করতেন, এবং সেটাই ছিল মানুষের কাছে চিত্ত বিনোদন। এখন আমরা বিনোদনের জন্য মোবাইল, টেলিফোন, টিভি ইত্যাদি ব্যবহার করি, কিন্তু তখনকার দিনে কিন্তু একমাত্র চিত্ত বিনোদন ওই চারণ কবিরা। পরবর্তীতে মোগল আমলে আমরা জানি সম্রাট আকবর ভীষণ বুদ্ধিমান একজন রাজা ছিলেন, সম্রাট ছিলেন। তিনি এই চারণ কবিদেরকে ডাকলেন। তিনি হিন্দুদের মধ্যেই বেশ কিছু সাহিত্যিক তাদেরকে ডেকে নতুন করে কিছু গ্রন্থ রচনা করালেন, এবং সেই গ্রন্থগুলি কিন্তু এই চারণ কবিদের মাধ্যমে গ্রামে গ্রামে প্রচার করা হয়। যেমন আজকাল দেখবেন আমরা রাধাকৃষ্ণ লীলা সম্পর্কে একটা কটূক্তি ধারণা, বিভিন্ন বিশেষ করে কৃষ্ণ, রাম, আমাদের হিন্দুদের বিভিন্ন দেবদেবী সম্পর্কে একটা নোংরা মানসিকতা কিন্তু বিভিন্ন মাধ্যমে, গানের মাধ্যমে প্রচারিত হয়। এগুলো কিন্তু আজ থেকে শুরু হয়নি, এবং প্রথম দিকে কিন্তু এগুলো ছিল না। এগুলো কিন্তু সমস্ত কিছুই মোগল আমলে সৃষ্টি হয়েছে। ভারতবর্ষের ইতিহাস, সত্য ইতিহাসটা তখন অনেক কিছুকে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং এই চারণ কবিদেরকে
তখন একটা মাসোয়ারা দেওয়া শুরু হলো। এর আগে চারণ কবিরা কিন্তু ভিক্ষা করতো, গ্রামে গ্রামে সবাইকে চিত্ত বিনোদন দিতেন, বিনোদন করতেন, এবং তার থেকে যে রুটি মানে যে রোজগার হতো তাতে তাদের পরিবার চলতো। এই সম্রাট তখন কি করলেন, যে এদেরকে দিয়ে নতুন নতুন কিছু লেখা, তার মধ্যে আমাদের হিন্দু কবি জয়দেব, বরুচণ্ডীদাস, সবগুলো কিন্তু মধ্যযুগের সৃষ্টি। How many roads must a man walk down before you call him a man? How many seas must a white dove sail before she sleeps in the sand? How many times must a cannonball fly before it's forever banned? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. মানুষের চোখ খুব বিচিত্র, সে সেইগুলো দেখে যেগুলো তার না দেখলেও চলে। এই যেমন ধরুন, আমি থিয়েটার করি, তো অনেক দূরে দূরে বাইরে বাইরে শো করতে যাই, আর আমার মাঝে মাঝে ফিরতে অনেক রাত হয়ে যায়। আর এমনিতে যখন আমি বাড়ি থেকে বেরোই, তখন বাবু বেবিরা সবাই অফিস কাছারি থেকে বাড়ি ফেরেন। আমি সেই সময় সামান্য প্রসাধন করে বাড়ি থেকে বেরোই। রিহার্সাল গুলো বেশিরভাগ সন্ধ্যের দিকে হয় তো। আর যখন ফিরতে অনেক রাত হয়, তখন আমাকে কোনো পুরুষ কমরেড আমার বাড়ির সামনে গাড়ি থেকে নামিয়ে দেয়। তিনি সম্পর্কে আমার দাদা, আমার স্বামী, অথবা আমার ভাই, কাকা, মামা কেউ নয়। এবার যেহেতু আমি থিয়েটার করি, সেহেতু আমাকে তো বেশি মানুষজন চেনে না। আমাকে তো সন্ধ্যেবেলা চা কফি খেতে খেতে ড্রয়িং রুমে দেখা যায় না। আমাকে দেখতে গেলে বেশ খানিকটা পথ উজিয়ে আসতে হয়, ফলে আমার পরিচিতি খুবই কম। আমাকে যদি ড্রয়িং রুমে দেখা যেত, তাহলে গর্ব করে বলা যেত, জানিস তো ওই সিরিয়ালের নায়িকা না আমাদের ফ্ল্যাটে থাকে। ওই যে মা করে রে, ও তো আমাদের পাড়াতেই থাকে। এইসব তো আমাকে নিয়ে হয় না। আমাকে নিয়ে কে হতে পারে? ওদের বাড়ির ওই যে মেয়েটা, ও না অনেক রাত্রি করে ফেরে। কি করে কে জানে? অনেকেই জানে না আমি কি করি। সে ঠিক আছে, এগুলো তো মানুষের না দেখলেও চলে, তাই না? কিন্তু জলে চোখে পড়ে যায়। আমাদেরও হয় এরকম অনেক সময়। যে আমরা জেনে বুঝে করি তা নয়,
কিন্তু অনেক সময় আমরা এরকম দেখে ফেলি যেগুলো আমরা না দেখলেও চলে। তারপরে যেমন যেগুলো দেখা উচিত, যেমন একটা মেয়েকে রাত্রিবেলা সেমিনার হলে মেরে রেখে দিয়েছে, মরে গেছে এটা, এটা আমাদের সকলেরই দেখা উচিত। কি আর করা যাবে, আমাদের একটু চোখ চোখ বন্ধ করেই থাকতে হচ্ছে, নানা দিকে নানা চাপ, কিছু তো করার নেই, চাপের মধ্যেই তো আমরা থাকি, সেগুলো না দেখলেও চলে সেগুলো। আমার পাশের বাড়িতে একটা ছেলে আছে, 24-25 বছর বয়স হবে, খুব ভালো ছবি আঁকে, খুব ভালোবাসে ছবি আঁকতে। তাও প্যান্ডেমিকের পরে অনেক ভোরবেলা বেরিয়ে যায়, আর রাত্রিবেলা যখন ফিরে মাঝে মাঝে লাস্ট ট্রেনে আমার সাথে দেখা হয়, খবর নেই এটা সেটা। একটা কারখানায় কাজ করে এখন, ও আর ছবি আঁকে না, ওর ক্যানভাসে ঝুল পড়ে গেছে, রং তুলি শুকিয়ে কাঠ। এটা আমাদের পাড়ার বাকি সব লোকগুলো একটু দেখলে পারতো, ওইটা কেউ দেখে না। ভুলভাল জিনিস দেখার অনেক চাপ। এই আমি একটা দেখার গল্প করবো বলে এত কথা বলছি। আমি তো একটা ছবি দেখাচ্ছি, এই ছবিগুলো দেখে আপনারা দেখবেন যে ওই ঘটনাগুলো আপনারা দেখেছিলেন কিনা, মানে চোখে পড়েছিল না, দেখেছিলেন কিনা। কাউকে বলার দরকার নেই, শুধু নিজের মনে মনে একটু ভাবলেই হবে। দেখার অনেক জ্বালা তো, যেগুলো দেখা সেগুলো খুব একটা ভোলা যায় না, ওই আর কি। এই যে ছবিটা দেখুন, দেখুন কে এনে, দেখে কি মনে হচ্ছে? কোন সর্বহারা মানুষ, সদ্য কাজ হারিয়েছেন, নাকি তার সন্তানকে এক্ষুনি প্লাস্টিকে জড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে শ্মশানে, শেষ দেখাটুকু অব্দি দেখতে পাননি, শ্মশানের বাইরে অপেক্ষারত কোনো পিতা? কে ইনি? ইনি মানুষের পিতা। মায়ের ঘর উড়ে গেছে ঘূর্ণিঝড়ে, সারা রাত বৃষ্টিতে ভিজেছে কাপড়, আমফান অথবা যশ অথবা অন্য কিছু। সকাল হতে মা একটা ছেঁড়া ছাতা পুরনো জোগাড় করে অনেকটা পথ হেঁটে এসেছেন এক মুঠো গরম ভাতের আশায়। কিছুক্ষণ হলো মা একটা শুকনো শীতল পাটি খুঁজছেন, ভাতটুকু বসে খাবেন বলে। কে ইনি? ইনি মানুষের মাতা। মা জানেন ভাতের পাতে কাঁদতে নেই, খেতে বসে চোখের জল সংসারের অমঙ্গল। কিন্তু অনেক দিন পর এক মুঠো গরম ভাত তো, অশ্রু মানে না সংসারের মঙ্গল অমঙ্গল। এক থালা ভাতের জন্যে সমস্ত সুখকে তুচ্ছ করা কাকে বলে তুমি জানো মানুষ? খেতে বসে অনায়াসে ফেলে দিই কত ভাত, অথচ ওইটুকু ভাতের জন্যে, ওই ফেলে দেওয়া ভাতের জন্যে কত মানুষ সমস্ত সুখকে তুচ্ছ করতে পারে তুমি জানো মানুষ? কে ইনি? ইনি মানুষের ভ্রাতা। থিয়েটার করে কি হবে, পেটে ভাত জুটবে? কম পয়সা পাই, মেপে মেপে সন্তানের মুখে অন্ন তুলে দিতে হয়। তার কষ্ট, তার জেদ কি তুমি জানো মানুষ? কে ইনি? আমি সঞ্জিতা। আমার নাম সঞ্জিতা। আমাকে প্রায় এখানে কেউই চেনেন না, অসুবিধে নেই, আলাপ হয়ে যাবে। আর আমি চেষ্টা করব এই যেটুকু সময় আমি আপনাদের সাথে থাকবো, সেইটুকু সময়ের পর যাতে অন্তত পক্ষে কয়েকদিন আপনাদের আমাকে মনে থাকে। আমি অভিনয় করতে ভালোবাসি, এতটা যে ভালোবাসি তখনও বুঝিনি যখন অভিনয় করাটা বন্ধ হয়ে গেল, মনে আছে তো? হঠাৎ করে পরদিন গিরিশ মঞ্চে শো বলছে কাল থেকে সব বন্ধ।
আরে বাবা রে বাবা, কি করবো, অভিনয় থিয়েটার ছাড়া তো আর কিছু করি না। সারাদিন রাত এই করি, সারাদিনে 3টে শো করি আমি, এরকমও আছে আমার। বলছে অভিনয় আর করা যাবে না, সব হল বল। সবাই এত ভয় পেয়ে গেছে, চোখ নাক মুখ কান বন্ধ করে, দরজা জানলা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে গেছে। কারণ বলেছে দরজা জানলা খুললেই আমরা সবাই মরে যাব। আমরা তখন সবাই এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আমরা ভাবছিলাম যে আমরা এইভাবে দরজা জানলা নাক মুখ কান সব বন্ধ করে দিয়ে 1000 বছর বেঁচে থাকবো। এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আমরা এটা কেউ ভাবছিলামই না যে এইভাবে 1000 বছর বেঁচে আমরা করবোটা কি। মানুষ কি আলিঙ্গন ছাড়া বাঁচে? এটা সেই সময়কার গল্প, যখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছিলাম না, আমি পুরো একদম পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তখন আশিস দা বললেন তুমি থিয়েটার করো, না হলে তো মরে যাবে এমনি, করোনাতে মরবে, তার থেকে বরং থিয়েটার করে মরো। সেই সময় এই গল্পটা আমার চোখে পড়ে, আশিস দা স্ক্রিপ্ট করে দেন। এই গল্পটা বেছে নেওয়ার একটা বড় কারণ হচ্ছে এই গল্পের যে মেয়েটি, তার সাথে আমার খুব মিল। আমাদের দুজনেরই খুব খিদে। শুনেছি যারা খেতে ভালোবাসে তারা জীবনকে খুব ভালোবাসে। এই গল্পটা অনেক পুরনো, সেই 50-এর সময়কার মন্বন্তরের সময়ের গল্প, যখন ভাতের অভাব আর প্যান্ডেমিকে আমাদেরও প্রায় যে সময়টায় একটা পাড়া মানে একটা গ্রাম মানে একটা পরিবারের মতো ছিল। যখন আমরা কেউ কারোর বাড়িতে গিয়ে কলিং বেল বাজিয়ে ডাকতাম না, তখনকার গল্প এটা। সারা গায়ে ধুলো ফুলো মেখে বাড়ির উঠোনে গিয়ে ঝাঁপিয়ে পড়ে বলতাম, এই বিল্টু খেলতে যাবি? চল না। এই দুর্গা চল না রে, দেরি হয়ে যাচ্ছে তো, সন্ধ্যে হয়ে তোমার বকবে। বাড়িতে মা অথবা বাবা বা কেউ বকলে পাশের বাড়ি থেকে কাকিমা আসতো সালিশি করার জন্য। না না না, মেয়েটাকে এত মারছিস কেন? হ্যাঁ, না হয় একটু দুধ চুরি করে খেয়েছে তাই বলে এইভাবে মারবি? দেখ কাল শীতে পড়ে গেছে, তুই মা না রাগ খুশি রে। আচ্ছা, হাজু চুরি করে খেলে ওর হয়ে সালিশি করতে কেউ আসতো কি? ও, হাজুর নামটা আগেই বলা উচিত ছিল, ওর নামটা করতে ভুলে গেছি। আমাদের জাতটাই এরকম, নিজেদের দুঃখের ঝুলি খুলে বসলে অন্যের কথা আমরা ভুলেই যাই, অথচ ওর গল্প করতেই এসেছি এখানে। হাজুর বয়স কত হবে? ওই 16 কি 17। একটা ছাপা জংলা শাড়ি কোনো ক্রমে গায়ে জড়ানো, রোগা প্যাংলা মেয়েটার কপালে জল জল করছে সিঁদুর। হাজু টুকটুক করে হাঁটতে হাঁটতে চলেছে পাড়ায় তার জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করতে। জ্যাঠামশাইয়ের সঙ্গে তার কিছু কথা আছে। হাজু জ্যাঠামশাইয়ের বাড়িতে গিয়ে দেখলো জ্যাঠামশাই মন দিয়ে টেবিলে বসে কিছু লিখছে। হাজু একবার দুবার তাকে ডাকলো, শুনতেই পাননি, লেখক মানুষ তো ঘোরের মধ্যে আছেন একেবারে। হাজু ভাবলো এই তো মুশকিল, তাই সব লাজ লজ্জা ভুলে এবার হাজু টেবিলের কাছে গিয়ে গলাটা বেশ খানিকটা জোর দিয়ে একেবারে নিজের ভঙ্গিমায় জোর করে ডাকলে, ও জ্যাঠামশাই, আমি গো হাজু। এইবার জ্যাঠামশাই শুনতে পেয়েছেন। তিনি লেখার টেবিল ছেড়ে ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, কে কে হাজু? আগে আমি রামচরণ গোস্বামীর মেয়ে। আপনি আমার বাপের খুব বন্ধু ছিলেন, ছোটবেলায় একসঙ্গে কত পড়ে খেলতেন। আমার বাপ আপনাকে খুব বন্ধু ছিল, কত গল্প করতো আপনার। তারপরে বাপ মরে যাওয়ার পরে তো আর আপনি ওদিকে যাননি, তাই আমায় চিনতে পারছেন না। আপনি আমায় খুব ছোট বয়সে দেখেছেন। ও মা, তুমি রামচরণের মেয়ে? আমি সত্যি একদম চিনতে পারিনি মা, কত বড় হয়ে গেছো। তোমার তো বিয়ে হয়ে গেছে দেখছি, শ্বশুর বাড়ি কোথায়? আগে কালপুর। আপনাদের আশীর্বাদে আমার একটা ছেলেও আছে আমার। ও মা, খুব ভালো। বাপ, আহা হা, বেঁচে থাকো বেঁচে থাকো। আচ্ছা এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, উঠে এসো। আমি ভিতরে যাবো না জ্যাঠামশাই, আপনার সঙ্গে এখান থেকেই দুটো কথা করে চলে যাবো। বলছি যে জ্যাঠামশাই, আপনাদের কাজের লোক লাগবে গো। কাজের লোক? না মা, কাজের লোক তো আমার আছে, গলাবু। কেন, কি থাকবে? আগে আমি থাকতাম জ্যাঠামশাই, আমাকে মাইনে করে কিছু দিতে হবে না জ্যাঠামশাই।
শুধু দুবেলা দুটো খেতে দিলেই চলবে। ও মা, তুমি লোকের বাড়িতে কাজ করবে কেন মা? তোমার শ্বশুর বাড়ি? না মানে শ্বশুর বাড়ি আছে, এই শ্বশুর বাড়ির কথা তুলতে আর আমি কথা বাড়াই, এ কথা সে কথা অনেক কথা বলতে হবে। জ্যাঠামশাই একেবারে নেকার ভোটটা কেটে যাবে না, নেকার মানুষ তার সঙ্গে এত বকবক কেউ পারে নাকি? আমি এমনি বলাবু ডাকলার ভিতরে বলাবুয়ের পিছু পিছু গিয়ে চাটি চাল দিয়ে নিয়ে চলে এসেছি, মায়ের বেটায় ফুটিয়ে খাবো। আমার বিয়ে হয়ে গেছে অনেকদিন, বিয়ে মানে ওই আর গরিব মায়ের ঘাট থেকে বোঝা নামিয়ে দিয়ে আর একজনের গাড়ে চাপিয়ে দিয়েছে আমার এক দুঃসম্পর্কের মা। বিয়ের আগে ওই মামা যে আছে আমি জানতাম না। বিয়ের পর থেকে আমার মা আমাকে কোনোদিনও একদিনও শ্বশুর বাড়িতে দেখতে আসেনি। প্রথম প্রথম আমার খুব রাগ হতো, খিদে পেলে খেতে না দিলে যেমনি রাগ হয় অমনি রাগ। এখন বুঝতে পারি আসে না ভালোই করে, এতটা আসতে তো দু চারটে পয়সা না খরচা হয় বলো। আমি তো গরিব মানুষ, তিনটে ভাইকে নিয়ে আসে না ভালো। আমি বিয়ের পর থেকে কতবার আমার বরের সঙ্গে দিনের আলোয় কথা কইছি আমি হাতের কর গুনে বলে দিতে পারি। আর রাতের বেলা তো কথা কওয়ার দরকার পড়ে না, শুধু একটা চুলাইয়ের গন্ধ ওই দরজার কাছটায় এসে দাঁড়াতো, আর আমি কিছু বোঝে ওঠার আগেই সেই গন্ধটা আমার ঘাড়ে এসে এমন করে ঝাঁপিয়ে পড়তো, তারপরে সেই গন্ধটা সারা গায়ে এমন ভাবে লেপতে যেতাম মা গো মা। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পাশের বাড়ির পুকুরে গিয়ে 3টে ডুব দিয়ে নিয়ে এলো, সেই গন্ধ আমার গা থেকে যেত না মা গো মা। আমি ভালো আছি না খারাপ আছি বোঝার আগেই আমার পেটে ছেলে এলো, ব্যাস আমার সংসার করা খতম। এমনিতেই আমার মা যে কটা টাকা দিয়েছে সে বিয়ের আগে বিয়ের পরে পরে কবে খরচা হয়ে গেছে। ওদের দুবেলা মনে হয় ওদের ভাতের হাঁড়িতে আমি বাড়তি একটা পেট, তারপর আমার পেটে ছেলে আমাকে এই সংসারে রাখবে কেন? আমার এই সংসারের কাজটা কি বলো? একদিন রান্না করছে দুপুরবেলা, আমার বর এসে আমাকে ভালো করে ডাকলে গো হাজু বলে, আমি তাকে অবাক হয়ে গেছি। আমি খুব ভালো করে বললাম হ্যাঁ বলো। ভালো করে পেট ভরে খেয়ে নিবি, তারপর যে কটা কাপড় ফাপড় আছে গুছিয়ে নিয়ে আমার সঙ্গে বেরোবি, তোকে তোর মায়ের কাছে দিয়ে আসবো। এ সময় সবাই মায়ের ওখানেই থাকে। মায়ের কাছে যাবো কি গো? আমার মায়ের 3টে ছেলেকে নিয়ে একবারে দিন কাটে না বললেই চলে, এত গরিব মানুষ খেতে পায় না ভালো করে। এই সময় কেউ মায়ের ওখানে যায়? আমার তো বুদ্ধি খুব, আমি এমনি মাথা কাটিয়ে বলেছি না গো মায়ের ওখানে যাবো না, ওই মায়ের ওখানে আমাকে দেখার কেউ নেই। মা সারা দিন টোটো করে ঘুরে বেড়ায়, গ্রামে আমাকে দেখবে বলে ওখানে? এখানে তোমার মা আমার কত যত্ন করে, আর তাছাড়া তুমি আমায় কত ভালোবাসো। চলো কি আগে বুদ্ধি হয়েছে খুব তোর না? চলো ওর বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা, কিচ্ছু খেতে হবে না, বেরিয়ে যা। কি করছো গো? আমার পেটে ছেলে আছে, এতগুলো কেউ মারে নাকি? আমার লাগছে, চলো বেরিয়ে যা বলছি। নিজের থেকে না বেরোলে যেখান থেকে বেরিয়েছি সেখানে ঢুকিয়ে দিয়ে আসবো আমাকে, যা বলছি। ছোড়ো আমার লাগছে, ছোড়ো। বেড়ে যাচ্ছে আমি এক্ষুনি Rose must walk down before you call him. How many
আমি ইচ্ছে করে আসিনি মা, আমার খুব জোরে মরলে জানো, মেরে মেরে গায়ে আঁকড়ে কালশিটে মেরে দিয়েছে। আমি তাও আসছিলাম না, আমি বললাম আমি যাবো না, আমি যাবো না, এখান থেকে কিছুতেই যাও। আমার কোনো কথা শুনলে না মা, আমি জোর করে পাঠিয়ে দিলে, ওর পেটে খুব জোরে লাথি মারলে জানো। ও মা, ও মা, আমার বাচ্চাটা যদি মরে যায়। ফিডব্যাকটা আমরা এসেছি এই বয়সে এসে ফিডব্যাক পেয়েছি, কারণ আমি মনে করি যে কাজটা যদি ভালোভাবে শিখতে পারি, মন দিয়ে শিখতে পারি, তাহলে আমার ফিডব্যাকটা ভালোভাবে আসবে। তো এটাই হচ্ছে পেশাদারিত্ব, দলের মধ্যে ঠিক মতন সময় দিয়ে আসা, দলকে ভালোবাসা, গুরুর প্রতি শ্রদ্ধা, এবং গুরু যতটা শিখেছে, যেখানে এসছি সেই গুরুকে শ্রদ্ধা করে তার থেকে আমরা ছিনিয়ে নেব। অধিকার কে কাকে দেয়, অধিকার ছিনিয়ে নিতে হয়। তার থেকে আমরা শেখার জন্য যদি তাগিদ, নিজের মনের মধ্যে তাগিদ চেষ্টা করি, তাহলে গুরু নিজেই অবজারভেশন করতে পারবে যে এই শিষ্য তৈরি হয়। কারণ শিষ্য প্রচুর তৈরি হয় না, শিষ্য একটাই তৈরি হয়। একলব্য যেমন তার গুরুকে বৃদ্ধাঙ্গিষ্ট প্রদান করে দিয়েছিল, কিন্তু গুরু তাকে শিক্ষা দেয়নি, সে পাশের থেকে শিখেছিল গুরুর কাছ থেকে। সেরকমই আমরা ধীরে ধীরে যদি সেইটাই পেশাদারিত্ব মধ্যে তো চলে আসি, তাহলে সেটাই মনে করি যে পেশাদারিত্ব। আসল অর্থটা সেটা নয়, অর্থ তো পারিপার্শ্বিক একটা পাশে আসবেই সেটা, কিন্তু তার বিনিময়ে আমাকে ঠিক মতন শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি বললেন অর্থটা বা কিছু নয়, কিন্তু তার মানে আপনি কি এটা বলতে চান যে খালি পেটে শিল্প চর্চা হবে? খালি পেটে শিল্প চর্চা হয় না। আমরা দু ধরনের শিল্পী এখানে পাই, যারা অনেকে চাকরি করে, ব্যবসা করে, কিন্তু তার ভালোবাসা হচ্ছে থিয়েটার করা কিংবা অন্য শিল্পর মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়া। তার বিনিময়ে তো পয়সা আসবেই, কিন্তু সে যদি ফুল টাইম শিল্পের মধ্যে থাকে, সেটা একটা আমরা সরকারি সহযোগিতা পাই বলে আমরা চলি। দু ধরনের শিল্প এখানে, অনেকে সরকারি অনুদান পেয়ে সেটা নিজেদের জীবনযাপন করে, অনেকেই শুধু যারা নিজেরা পারফরমেন্স করে অনেক পয়সা রোজগার করে, তারা সেইভাবেই এগিয়ে চলে। কারণ শিল্পটা সেখানে অর্থ তো অবশ্যই দরকার, কিন্তু অর্থের জন্য দু রকমের মানুষ আসে। একরকম হচ্ছে শিল্প চর্চা করে অর্থ, যে চাকরি করতে হবে না, চাকরি ছেড়ে দেবে। সেই সময় 2002 সালের কথা, আমি 1988 সাল থেকে মূকাভিনয় করি, কিন্তু ওটা ভালোবেসে করতাম, তার বিনিময়ে কোনোদিন টাকা পাইনি। তো আমি সেই সময় 2002 সালে 7,000 টাকা মায়না পেতাম, কিন্তু আমাকে ইন্ডিয়ান মাইম থিয়েটারে যখন এই চাকরিটা ছেড়ে দিয়ে ঢুকলাম, তখন আমি 1,500 টাকা, তারপরে 6 মাস পরে 2,000 টাকা করে। কিন্তু কতটা স্যাক্রিফাইস করেছি, তারপরে যে এখন বর্তমান পরিস্থিতিতে আমি এসছি, সেটা আমি নিজে দল তৈরি করেছি, যার জন্য আমি মনে করি যে গুরুজি ঠিকই করেছেন, হয়তো আমাকে বুঝতে পেরেছিলেন। এরকম যদি সবাই মনে করে যে ভালোবেসে কাজ করব, আমি একটা স্বপ্ন দেখব, দিবা স্বপ্ন দেখব। কারণ ঘুমিয়ে স্বপ্ন দেখা অবচেতন মনে, সেটা বাস্তবায়িত হয় না। দিনে দিনে জেগে স্বপ্ন দেখলে, টার্গেট রাখলে, সেটা হয়তো কিছু হলেও 60% হলেও পাওয়া যাবে। আমি যতদূর জানি যে আপনার শুরু এবং অত্যন্ত কষ্টের, দারিদ্রতা একটা বিরাট জায়গায় ছিল। আপনি হকারি করেছেন, প্রচুর হকারি করতে করতে পুতুল নিয়ে ট্রেনে করে দার্জিলিং কোথায় চলে গেছিলেন, এইসব কথা জানি। খাওয়ার নেই, কিছু নেই, তা সত্ত্বেও আপনি এতদিন ধরে এই চর্চা, এই বিষয়টার মধ্যে থাকলেন কেন? আমি এমন ভালোবেসে ফেলেছিলাম। আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মনের জোরটা। আমি কিছুদিন আগে 50 বছর পেরিয়ে গেছে, আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম বিশ্বভারতী থেকে, ফার্স্ট ক্লাস পেয়েছি। আমি যাদের সাথে কাজ করেছি, মানে ক্লাস করেছি ডেলি রেগুলার কোর্সে, তারা আমার ছেলে মেয়ের মতন। সবচেয়ে হাসির বিষয় হচ্ছে, আমি যখন কোনো দোকানে গিয়েছি শান্তিনিকেতনে, তখন ওই পুরনো ছেলে মেয়েদের যারা অনেক দিন ধরে পড়াশোনা করছে, তাদের জিজ্ঞেস করছে, কিরে তোর এটা বাবা? আমি কিন্তু মেন্টালি একদম প্রিপেয়ার হয়ে গেছিলাম, বলছে না ওর কাকা হয়ে, হেসেই তার জবাবটা এইভাবে দিয়েছিলাম। তা আমি আসলে মন থেকে ভেবে নিয়েছিলাম যে আমি কাজটা করব, কাজটা করে আমি সাকসেস হয়েছি, আমি ভালো হয়েছি, আমি মনে করি।
কারণ আমি স্ট্রাগল ভীষণভাবে করেছি। এখন বর্তমান পরিস্থিতি আমার বাড়ি থেকেও প্রবলেম হতো, কারণ আমি যেই পরিবার থেকে বিলং করতাম সেই পরিবারে সত্যি নিডি ছিল। বাবার আর্থিক যা পরিস্থিতি ছিল সেখানে বাবাই বলতো পেটে ভাত না জুটলে শিল্প চর্চা হয় না, এটা বাস্তব। কিন্তু বর্তমান পরিস্থিতি আমি মনে করি যে আমি স্ট্রাগল করেছিলাম বলে আমি এই জায়গাটাতে এখন বিলং করছি। মানে স্ট্রাগল ছিল এবং একটানা থেকে গেছিলেন বলেই আজকে পৃথিবীতে মধুসূদন মঞ্চ হয়েছে। গত 2 বছর আগে আপনি মিনিস্ট্রি অফ কালচারের ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন এবং দেশে এবং বিদেশে পারফরমেন্স। তো এটাই তো মনে হয় আমার বলার যে পেশাদারিত্ব, একটা কাজে যদি আমার ভালো লাগা থাকে, নিষ্ঠা থাকে, একাগ্রতা থাকে, জেদ থাকে, মানে লেগে থাকাটা যদি থাকে, ঠিকভাবে থাকে, তাহলে বোধহয় কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ইংলিশে একটা কথা আছে, অল ওয়ার্কস প্র্যাকটিক্যালি ডিপেন্ড অন হিম। প্রত্যেকটা কাজই বিশ্বাসের উপর নির্ভর করে। তো বিশ্বাসটা যদি থাকে, নিজেকে যদি চিনতে পারা যায়, নিজের নিজের সামনে আয়নার সামনে নিজেকে যদি দেখা যায় যে আমি কিছু যদি পারি, নিজে নিস্তব্ধ জায়গায় নিজেকে চিন্তা করে ভাবা যায় যে আমি কিছু করতে পারবো, কনফিডেন্স যদি থাকে, তাহলে আমার মনে হয় কিছু হলেও করা যায়। আপনি একজন কন্যার পিতা। এই যে আমি এখন শেষ প্রশ্নে আসবো, একদম শেষ জায়গা, আমাদের সময় কম, আমরা 5:30টাতেই আপনার পারফরমেন্স দেবো। তো আপনি একজন কন্যার পিতা, কিন্তু সম্প্রতি আর্যিকর যে ঘটনা, সেটা আপনাকে শিল্পী হিসেবে কিভাবে নাড়া দেয়? কারণ যে কাজটা হয়েছে সেটা খুবই দুঃখজনক, আমি বেদনাদায়ক। এটা বর্তমান পরিস্থিতিতে কেন, বিগত দিন থেকে অনেক কিছু এই ধরনের কাজ হয়েছে, সেটাকে আমি ধারাবাহিকভাবে যেইভাবে কাজ হয়েছে বর্তমান পরিস্থিতিতে আমি এর বিরোধিতা করি। কারণ এই কাজটা আমার মান্য নয়। বর্তমান পরিস্থিতিতে মেয়েরাও ছেলেদের থেকে কম বেশি যায় না, অনেক দিকে এগিয়ে গেছে। সেইখানে যা পরিস্থিতি, আমি তীব্রভাবে 100% এর বিরোধিতা করছি। এর একটা বিহিত হওয়া দরকার। কিন্তু আমি মানসিকভাবে না, অনেকভাবে আমি শারীরিকভাবে অনেক জায়গায় অংশগ্রহণ করছি, যা চারিদিকে যেইভাবে পরিস্থিতি এসে গেছে আমিও তাদের সাথে সহমত পোষণ করছি। না, এই সময় এইরকম একটা বিষয়, বহু শিল্পী, এখনো শিল্পী বুদ্ধিজীবী, তারা মুখ খোলে, চুপ করে মুখে কুলু পেটে বসে আছেন, আপনার কি মনে হয়? যারা করছেন তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা বিভিন্ন রাজনৈতিক মতবাদে তারা বিশ্বাসী। এইরকম একটা স্পর্শকাতর বিষয়ের মধ্যে রাজনীতি আসছে কেন? রাজনীতিতে বিশ্বাসী কারণ পরিস্থিতি আমরা নিজেরা, যারা আমি অরাজনৈতিক কর্মী, আমি নিজে বুঝি, আমি পরিস্থিতি বুঝি। কিন্তু সবাই তো প্রত্যেকেই কেউ না কেউ রাজনীতিকে সমর্থন করে। কেউ তাদের নিজস্ব চিন্তাধারায় একটা ফেসবুকে এক রকমের কথা লেখে, তার যে রিপোর্টটা, তার যে ফিডব্যাকটা আসছে, সেখানে নানামুনি নানা মত পোষণ করছে, সেটাও আমি দেখছি, সব পড়ছি। কারণ আমি তাদের প্রত্যেকের না কিছু কিছু ব্যাপারে আমি সমর্থন করছি, কারণ এগুলো ঠিক নয়। এগুলো আমাদের বর্তমান পরিস্থিতিতে এগুলো এত মানুষ এগিয়ে গেছে ডিজিটাল ইন্ডিয়াতে, এই পরিস্থিতিতে মানুষ জানি না কি মানসিকতায় বিলং করছে। আমার মনে হয় ঠিক না, এর প্রতিবাদ হওয়া উচিত। এর আগেও হয়েছিল, অনেক ঘটনা ঘটেছিল, কিন্তু ঘটেছিল তার পরিস্থিতি অন্যরকম। এখন ডিজিটাল ইন্ডিয়া, সমস্ত রকম পরিস্থিতিতে আমরা মোবাইলের যুগে ধরা পড়ছে, কিন্তু সেটা যদি খুব শীঘ্রই বিহিত না হয়, আমি মনে করি আমরা পিছিয়ে গেছি অনেকটা। আমাদের সময় একদমই কম, আমরা 5 মিনিটের মধ্যেই আপনার পারফরমেন্স দেখতে পারবো তো? না, একটু সময় লাগবে? অবশ্যই। আমরা ঠিক আজকে 5:30টাতেই শুরু করার কথা ছিল, আমরা 5:30টাতেই শুরু করবো। প্রথম এই কথার তো শেষ নেই, অনেক কথা হওয়ার, অনেক তর্ক বিতর্ক হওয়ারই কথা, কিন্তু সময় আমাদের হাতে সংক্ষিপ্ত। আমরা রতন চক্রবর্তীকে ধন্যবাদ জানাবো। তিনি আমাদেরই পরিবারেরই সদস্য, একজন বন্ধু, আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব। তো সেই জায়গা থেকে রতন চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়ে থিয়েটার ও পেশাদারিত্ব এই বিষয়ের আলোচনার আমরা এখানেই ইতি টানছি। পেশাদার আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, পেশাদার আমাদের প্রথমে মনের দিক থেকে হতে হবে, দ্বিতীয়ত আমাদের দায়বদ্ধতার দিক থেকে হতে হবে, তৃতীয়ত আমাদের সততার দিক থেকে পেশাদার হতে হবে। এই 3টে যদি হওয়া যায়, আপনার হতেই আর একটা নতুন রাস্তা পেশাদারিত্বের জন্য চলে আসবে। আমি একটা কথা বলি কাজ করতে গিয়ে, যে সেটা বলে শেষ করবো, যে
টাকার পিছনে ছোট না, কাজের পিছনে ছোট, টাকা তোমার পিছনে ছুটবে। সবাই ভালো থাকবেন, আমরা দেখবো রংধন টুর্নামেন্ট। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle.
Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle.
Esto está.
ब्रह्मात्मा ना ओह हाँ सॉरी हाजिर ब्रह्मात्मा साहब चूंकि तुम उस बार के नजदीक में हो, क्या तुम मुझे वो इसकी फोटो दे सकते हो तुम्हारे पास में? जी हाँ ये कारीगर क्या यस ये तुम लोग बस धन्यवाद इसके सिंगल माल्ट है या कुछ और? शुक्रिया क्या बिल्कुल नहीं पीते? नहीं मैं तो बस सावधानी कर रहा हूँ अजित यह जहाँ के महान चीजें से समझ रहे ना मुझे बिल्कुल ऐसा महसूस हो रहा है जैसे विशाल काय शंकर के सामने एक मासूम सा नंदी खड़ा हो हिंदू? हाँ ये मुसलमान हो गए फिर दोबारा हिंदू हो गए आजकल मैं बौद्ध हूँ बड़े अजीब आदमी हो। जी बड़े तो आप हैं वैसे अजीब आदमी भी होते हैं परमात्मा साहब आपकी जानकारी के लिए बता दो वेद से लेकर इस्लाम तक सब पढ़ा है मैंने चेकिंग कौन हो गई? ये बड़ी जल्दी खत्म कर लिया आपने मैंने एडवाइस मांगी, मुझे नहीं चाहिए। वो तो मैं लूंगा ही। आगे बढ़ो। मैं इटावा का रहने वाला हूँ परमात्मा साहब मैं आपके पास बहुत ही निश्चित उद्देश्य के साथ आया हूँ मैं बहुत गरीब और तुम्हें पैसे चाहिए नहीं और वो मेरे पास नहीं है। ध्यान से सुनो सभी। ऐसे सैकड़ों लोग होते हैं जो नए रैंकरूट किस्म के राइटर्स होते हैं और जिन्हें अभी अभी जिंदगी में सब कुछ साबित करना होता है और तुम जैसों की बातों में आसानी से आ जाती है। लेकिन मेरा नाम धीरज अधिकारी परमात्मा है। चाहूंगा कि मुझे सुख चैन से रहने दिया जाए और वैसे भी पुलिसर अवार्ड से मिलने वाले पैसों की हिंदुस्तान में हमेशा से गलतफहमी रही है। उतने नहीं होते जितने के लोग यहाँ समझते हैं। मैं चाहूंगा मुझे मेरा काम करने दिया जाए। लीव माई प्लेस। जी मैंने कहा लीव माई प्लेस। आदरणीय परमात्मा काम आदरणीय परमात्मा साहब आपने मुझे गलत समझा मैं आपके पास इसलिए नहीं आया क्योंकि मुझे पैसे चाहिए बल्कि मैं तो आपके पास इसलिए आया हूँ कि अपने रिटायरमेंट के बाद मैंने जिस प्रोफेशन का दामन
कि प्राइवेट डिटेक्टिव एजेंसी। मैं लोगों से पैसे लेकर उसके लिए खुफिया जानकारियां करता हूं। खुफिया? हाँ, जैसे? हम मैं वही तो बताना चाहता था अगर भी आपको। बड़े अजीब और गरीब तरीके से इंटरेस्टिंग होते जा रहे हो आजकल। किसके लिए काम? पुलिस? नहीं, बिल्कुल बिल्कुल नहीं आदरणीय। परमात्मा ने नाम बताया मैंने। हाँ आदरणीय परमात्मा साहब, मैं एक प्राइवेट डिटेक्टिव हूँ। मैं जब गाँव में था ना, तभी मैंने जब अकाउंटेंट था, तभी मैंने कई खुलासे किए। कई कंपनियों के लिए तो मैं ऑर्डिनरी ऑडिटर रहा हूँ। एक बार लॉ मिनिस्टर तक को जेल भिजवाने सफलता हासिल की थी। तो उसने विकलांगों को दिए जाने वाले पेंशन में बहुत बड़ा घोटाला किया था। अपने रिटायरमेंट के बाद जब मैंने अपनी जेब टटोली तो मेरे पास हासिलात के नाम पे कुछ चंद पैसे बचे थे। बच्चा मेरा कोई था नहीं और बीवी को कैंसर हो चुका था। उसकी मौत के बाद मैं तो कर पागल हो गया कि तभी आपकी किताब मेरे हाथ लगी। तो उनको पढ़ने के बाद मैंने तुरंत ही एक फैसला कर लिया ब्रह्मा, मैं अब अपने इस पब्लिक लाइफ को पूरी तरह से छोड़ दूंगा और अपने आप को पूरी तरह इसी हॉबी के हवाले कर दूंगा। मेरी किताब? किताबें आपकी अद्भुत, अनमोल, कमाल की बेमिसाल किताबें, मैं उनको पढ़ता गया। आपकी मैं डिटेक्टिव बना बिल्कुल उसी अंदाज में जैसे एक नास्तिक बंदा शैतान के अजीबोगरीब काम करने तरीकों देखता है, साधु बन जाए। और आज मैं बैठा हूं अपने आदर्श के सामने, मेरे पद्म विभूषण धीरे हो रहा है और आप आदमी आराम से बैठकर इसकी पी रहे हैं। तुम भी राइटर हो? नहीं, मैं रीडर पढ़ता रहता हूँ, इसलिए आपका सारा काम जुबानी याद है। टीचर? नहीं, अकाउंटेंट, रिटायर्ड BRS। जब मैं गाँव में था सारे को संपर्क कंपनी में काम किया। बहुत ही खूबसूरत कमरा है आपका। किराया भी उतना ही। मैं समझ सकता हूँ ना, मेरे जैसे इंसान के लिए कोई सपने जैसा है। वैसे मैं अभी जहाँ से आ रहा हूँ ना, वो है मुंबई की चौल की खोली। वैसे मैं जब चेन्नई में था ना, तो इससे भी सस्ता लगता था। चेन्नई में? हाँ, पर क्यों? मैं भी चेन्नई रहता हूँ। हाँ, आप होटल ग्रैंड पार्क में थे और मैं विजयपुरम को छोटे से गंदे से रेस्ट हाउस। हम दोनों के रास्ते कई बार टकराए बड़े मामले साहब। दिल्ली के मोरिया सेरेटन से लेकर बनारस के रमदा पैलेस। तुम बनारस में भी थे? हाँ, पर क्यों? उसी वक्त जब मैं वहाँ था। हाँ, घाट के तंग गलियों के बीच एक छोटे से सस्ते से रेस्ट हाउस। कार्तिक, मेरे पास वो वक्त बहुत कम है और मुझे बहुत काम है मिस्टर। हाँ, जो भी है, मुझे अपनी जिंदगी में हजारों लाखों लोगों से मिलना होता है। मैं तुम्हें सिर्फ 20 मिनट का समय दे सकता हूँ। जो कुछ भी कहना है जल्दी से कहो, वो भी कम शब्द। जी, मैं आपके पास इस उद्देश्य से आने से मैं क्या आपको पहले बता चुका कि मैं बहुत गरीब और तुम्हें पैसे चाहिए? नहीं साहब, पैसे तो नहीं चाहिए। बस मैं आया हूँ, मैं आपकी किताबें पढ़ता हूँ, तो वो एक खास दूरी पर आधारित, या यूँ कह लीजिए कि मेरी एक खास दूरी पर आधारित। तो मुझे बिल्कुल ऐसा लगता है कि आपके फिक्शन की दुनिया में जो भी घटित होता है उसे हकीकत में भी कहीं ना कहीं घटित होना सीख जाए, क्योंकि ऐसा कोई फिक्शन इजाद ही हो नहीं सकता जो कभी हकीकत में नहीं घटित। हाँ, ऐसा कहा जा सकता है। और ठीक यही आपके पाठों को पढ़ते हुए नजर आता है परमात्मा साहब। ठीक है, इसे भी मान लिए। ये थोड़ी में किसी और का मैं खुद को मेरी स्किन से कम नहीं समझता। क्या नाम है उसका? डॉन पिक्सोट। हाँ, डॉन पिक्सोट। इसका अक्सर आपके नॉवेल्स में जिक्र होता है।
वो आजीवन इस उन्माद में जिंदा रहता है कि उसके ख्वाब में यानी कि ड्रीम्स में एक रोमांस उसकी हकीकत जिंदगी में भी है। और यहाँ मैं आपके नॉवेल्स को हकीकत से कम नहीं समझता, लेकिन मैं खुद को किसी भी चीज से खौफजदा नहीं होने देता। मेरा एक ही मोटो, आगे बढ़ो और आगे बढ़ते जाओ, ये जानते हुए कि आगे बढ़ने का मतलब होगा लगातार हैवानों का सामना करना। गजब गजब है। जमील जमील हम यहाँ सारी रात काम करना है, तो सूफी को एक बेहतरीन सिंगार ऑफर करो। हमें है कुछ तो ऐसा पेश करे जिसे आनंद आ जाए। राजीव हमारा नहीं, धन्यवाद। अगर आप चाहते तो मैं अपनी सस्ती से सिगरेट पी सकता हूँ। जरूर। थैंक यू। कुंदा से करो। हाँ, ये खंजर भी लेते हैं, मुझे अभी इसकी जरूरत नहीं पड़ी। बहुत ही खूबसूरत और उम्दा पीस था नहीं, मैंने अभी नोटिस किया। क्या तुम सिगार का जिक्र कर रहे अरे हो? नहीं, उस खंजर का एक झटके दिखा तो बंदा खत्म। बहुत ही तीखा और नुकीला भी था। हाँ, थैंक यू। तनाव में सिगरेट का एक कस 100 मर्दों से सेक्स के बराबर आनंद देता है। चलके करो संभव, लेकिन अपनी कहानी को भी आगे बढ़ाते चलो। जी हाँ, मेरे लिए किसी सॉल्यूशन पे पहुंचना इतना आसान नहीं था। इसके लिए मुझे बहुत ही डिटेल एनालिसिस की जरूरत महसूस हुई। और तभी मेरे हाथ लगी आपकी किताब ही वाज नॉट अ जुवेनाइल, मेरा पहला नॉवेल जो आपने 11 साल पहले लिखा था। उस पर फिल्म भी बनेगी। हॉलीवुड में उसके राइट्स लेने की होड़ लग गई। दिल्ली के बस में गैंग रेप होता है, लड़की मर जाती है, 6 लोग पकड़े जाते हैं, उनमें से 5 को फांसी हो जाती है, लेकिन छठा बंदा बच जाता है क्योंकि कोर्ट उसे जुवेनाइल मानता है, यानी 18 साल से 6-4 महीना छोटा, यानी अपरिपक्व। उसे चाइल्ड होम में भर्ती करा दिया जाता है। वो अपने आंखों के सामने उस रेप के बाद हुए सड़क पे हो हल्ले और प्रोटेस्ट को धीरे धीरे गायब होते हुए देखता है, और फिर 3 साल बाद वो चाइल्ड होम से बाहर आता है। बड़ी उम्र के साथ वो गंजा, मोटा, भद्दे शक्ल वाला हो गया। फिर वो एक पुराने दिल्ली में एक जर्मन डिप्लोमेट की से मिलता है, अपने आप को प्रेजेंट करने के नाम गजब की काबिलियत है उसमें। वो उसे यकीन दिला देता है हिंदुस्तान की पावन धरती पे हो सकता है वो सिर्फ और सिर्फ अपने नब्ज काट के आत्महत्या करने में, और वो महिला उसके बातों से हिप्नोटाइज होकर सेक्सुअल एक्सटेसी में चिल्ला रही है, रो रही, गा रही है, और अचानक अपने नब्ज काट लेती है। लेकिन वो बंदा अपने आप को नहीं मारता, वो तो उल्टे सिगरेट निकालता है और जलाते हुए होटल से बाहर निकल लेता है। फिर वहां से वो मोतिया खान के बस्ती में जाता है, वहाँ एक मिशनरी पादरी से मिलता है, उसको बहुत बुरी तरह से मारता है, उसका बदला छीनता है, पहले वहां से गायब हो जाता है। अब भले ही आप इसे एक वसील्स के बयानगी में ये इस वक्त को भी मीलों पीछे छोड़ देता है नहीं। अक्का, तो मुझे ये बताने नहीं जा रहे हो सूफी कि अपनी खोजी को आखिरी जामा पहनाने के लिए तुम इटावा से दिल्ली आके तंग गलियों की खाक छाने की जहमत उठाई, जिससे कि तुम मेरी इस स्टोरी को तस्लीम कर सको।
पास कोई और चारा भी तो नहीं था श्रीमान। मैंने बहुत सारे पैसे खर्च करके उस समय के सारे न्यूज़पेपर अपने लिए भेजे भी करवा। आप देख सकते हैं। और एक पुराने दिल्ली के कांस्टेबल को बहुत सारा पैसा देके इस काम पे लगाया कि वो उस केस के सारे सबूत मेरे लिए लाके हाजिर करे। ये बहुत सारे पैसे में बहुत जोर जानकर बोलते हो। अब कम पैसे में हमारे देश में होता भी क्या है प्रभु? जैसा आप ये तो आप अच्छी से जानते होंगे। और आगे क्या मालूम पड़ा? हाँ, यही कि वो जर्मन की बजाय एक स्वीडिश डिप्लोमेट की बीवी थी। उसने 2014 में सुसाइड कमिट किया। वो बहुत ही घटिया से होटल में मरी हुई पाई गई। सुसाइड का कोई कारण नहीं मालूम पड़ा जिसका मुझे पहले से ही एहसास था। और वो आदमी जिसके साथ वो होटल में गई थी? नहीं मालूम पड़ा। होटल के रिसेप्शन काउंटर के बयान से ये तो मालूम पड़ता है कि वो उस बंदी के साथ आया था। और ठीक उसी समय एक मिशनरी पादरी को बहुत बुरी तरह से मारा गया था। उसकी हड्डियां टूट चुकी थी। वो मारने वाले के बारे में कुछ खास नहीं पता। तभी मेरे हाथ में गई आपकी अगली किताब, मिस्टर एक स्टेज 4। उस समय के गुजरात के गवर्नर जनरल का सबसे पसंदीदा नावल। बिल्कुल सही कहा। आपकी दूसरी किताब इसमें एक फेमस व्यक्ति, एक 16 साल की जवान खूबसूरत कमसिन मुस्लिम लड़की से मिलता है। वो उसकी मासूमियत और उससे बल मिलता है, मतलब उसके इश्क में आ जाता है। और फिर लड़की का इनकार, परिणाम सारे को उफान, बरस की गर्मी और कड़ाके बिजली के बीच रात के अंदर में रेप और फिर मर्डर। बहुत ही निर्मम और बहुत ही खौफनाक, लेकिन बहुत ही थोड़े डायलॉग, एकदम क्लियर और प्रिसाइज। अब फिर वही पुलिस कार्रवाई का ब्यौरा, मोटरसाइकिल रेडियो ट्रैफिक चीफ के सायरन, चारों तरफ मर्डर और यहाँ सब है। बस वो तो बेतरफ पॉपुलर है अपने शो और सोशल सर्विस के लिए। वो तो लंदन की फ्लाइट पकड़ने जा रहा है वहां के पीस कन्वेंशन में बोलने के लिए, लेकिन वो वहां जाने से पहले उस लड़की का फ्यूनरल अटेंड करता है। और इस तरह ये कहानी एक ग्रीक ट्रेजेडी को भी पीछे छोड़ देती है। तुम्हारी कल्पना शक्ति तो बेहतर से बेहतरीन होते जा रही है। ठीक उसी समय अहमदाबाद के बीच में एक 16 साल की जवान मुस्लिम लड़की का रेप और मर्डर। और कातिल नहीं मालूम या उस औरत की कातिल की तरह? जी बिल्कुल उसी औरत के कातिल की तरह। काबिल और बेहतरीन पुलिस फोर्स के ठीक कहा। और चीज को हल्का सा बिल्कुल नहीं। और उसके आगे भी तुम्हारी खोज जारी रहेगी। अगर आप इस पेपर पे एक नजर मारे ना, इसको उन सारे लोगों का लिस्ट मैंने बना के रखा है। इसका संबंध मैंने आपके लोगों से मर्डर से प्रमाणित कर दिया। जहाँ तक मैं देख पा रहा हूँ ये 22 नाम लिस्ट है। बिल्कुल सही कहा आपने। उतने ही जितने आपके पेन से नॉवेल्स लिखे। ये सारे लोग मर चुके हैं। कुछ ने सुसाइड कमिट किया है, कुछ अजीब हो गए, हादसों के शिकार हो गए। छोड़ उस 16 साल की जवान लड़की का जिसका रेप और मर्डर अहमदाबाद के बीच में हुआ। ये हैदराबाद की बेगम लुबना का की क्वेश्चन मार्क की वो उस जाहिर से बस मेल पर खाती है जिसको आपका हीरो एट नाइट विलन्स के गला घुट कर मार डालता है। इसलिए मैंने उसे वैसे ही छोड़ दिया। वैसे कि लुबना तो दुबई में अपनी स्वाभाविक मृत्यु मरी थी। बहुत ही अनोखी और लाजवाब लिस्ट है। मेरे 10 साल के क्रिमिनोलॉजिकल इन्वेस्टिगेशन का परिणाम। और ये कहानी यहीं खत्म नहीं हो जाती। मैं आगे बताना चाहता हूँ कि जहाँ जहाँ ये एक्सीडेंट और सुसाइड हुए हैं वहाँ वहाँ
किसी न किसी रूप में आप श्रीमान, आप साक्षात मौजूद थे। जी हाँ, आप दिल्ली में थे जब वो 16 औरत मरी, आप अहमदाबाद में थे जब वो 16 साल की जवान फंसी लड़की मरी, और आप तमाम उन 20 जगहों पे थे जहां जहां ये एक्सीडेंट और सुसाइड हुए। यानी कि आप कोलकाता की सोनागाछी, असम के दिलगिरी और केरल के पूरा में भी। मतलब तुम्हारे हिसाब से मैं हर जगह पे था। आप हर जगह थे श्रीमान। और जनाब सूफी, आप हर जगह मेरे पीछे पड़े थे। वो तो मुझे पढ़ना ही था, अपनी काबिलियत को अपनी नजरों में शामिल करने। ये मेरे लिए संजीदा विषय था, कोई मजाक नहीं ब्रह्मा। मतलब आप सिर्फ अहमदाबाद और दिल्ली में ही नहीं थे। जहाँ जहाँ आप थे वहाँ वहाँ मैं भी था। तब तो ये बहुत महंगा सोना पड़ा होगा आपके लिए, मतलब इतना खर्च।